আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিএলবি কেবলস সংবাদ শিরোনাম। শোকাবহ 15ই আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে, জানালেন কাদের। করোনায় আরও 34 জনের মৃত্যু, মোট শনাক্ত 2,74,525 জন। কেড়ে নিল বরেণ্য চিত্রশিল্পী মর্তুজা বশিরকেও। এমনিতেই দেশ থেকে করোনা চলে যাবে, ভ্যাকসিন প্রয়োজন নাও হতে পারে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি ক্ষেত্রে ভুল করেছে সরকার, অভিযোগ ডাক্তার জাফরুল্লাহ। টেকনাফে সিনহা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন। 3 কিশোর নিহতের ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 5 কর্মকর্তা রিমান্ডে। দেখছিলেন বিএলবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। 75-এর এই দিনে ধানমন্ডি 32 নম্বরের বাসায় সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতির পিতাকে। দিবসটি উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানেও 15ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর ধানমন্ডি 32 নম্বর ও বনানীতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। ভোরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তার কন্যা শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। পরে 15ই আগস্টে শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি থেকে যান বনানী কবরস্থানে। সেখানে তার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সহ 15ই আগস্টের শহীদদের কবর জিয়ারত করেন। 15ই আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষে সকাল 8টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানায় দলটির সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ। এরপর বনানী কবরস্থানে 15ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের সহ দলীয় নেতৃবৃন্দ। সেখানেও শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। যারা কেক কেটে ভুয়া জন্মদিবস পালন করতেন, তারা এবার ভুয়া জন্মদিবস পালন না করার, কেক না কাটার সিদ্ধান্ত নেয়া, আমি মনে করি জাতি অনেক স্বস্তি পাবে। বঙ্গবন্ধু চিরনিদ্রায় শায়িত আছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শ্রদ্ধা জানান। দেয়া হয় গার্ড অব অনার। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন। এরপর আওয়ামী লীগ নেতারা সেখানে শ্রদ্ধা জানান। সর্বস্তরের মানুষও শ্রদ্ধা জানান মহান এই নেতার প্রতি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের ঢল নামে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের আহ্বান জানান তারা। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে ধানমন্ডি 32-এ। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ মহাপরিদর্শক,
র্যাব মহাপরিচালক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সদ্য স্বাধীন বাংলাদেশের অগ্রগতি রুখতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আজকে স্মরণ করছি। যারা দেশের বাইরে আছে তাদেরকে ফিরিয়ে আইনে তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যারা ৭৫-এ ১৫ আগস্ট এই হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। বাঙালি জাতি এর বিচার শেষ করেই তারপর ঘরে ফিরবে ইনশাল্লাহ। ১৫ আগস্টে ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের শ্রদ্ধা জানাতে একইভাবে ঢল নামে বনানী কবরস্থানেও শ্রদ্ধা জানান ঢাকার ২ সিটির মেয়র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এখনো অনেক খুনি বিভিন্ন দেশে পালিয়ে আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের খুনি রাশেদ চৌধুরী এবং কানাডাতে খুনি নূর চৌধুরী এখনও তারা সেখানে আশ্রয় গ্রহণ করে আছে। আমাদের এটুকুই দাবি সেই সকল সরকারদের কাছে যাতে করে এই সকল খুনিদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা গেলে দেশ কলঙ্কমুক্ত হবে, এমনটাই মনে করছেন সবাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কলঙ্কিত ১৫ই আগস্ট হত্যাযজ্ঞের আগে সেনাবাহিনীর স্পর্শকাতর জায়গাগুলোতে শক্ত অবস্থান নেয় ঘাতকরা। বিভিন্ন বাহিনী থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয় বঙ্গবন্ধুকে। কবজা করা হয় গোয়েন্দা সংস্থাগুলোকেও। ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতির জনকের বাড়ির নিরাপত্তারক্ষীদের সরিয়ে নিয়োগ দেওয়া হয় ঘাতকদের বিশ্বস্তদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। পরিকল্পনা মতো ৭৫-এর ১৪ই আগস্ট সন্ধ্যা নামার সাথে সাথে সচল হয়ে ওঠে সেনাবাহিনীর 2 ফিল্ড রেজিমেন্টের যানবাহনগুলো। ক্যান্টনমেন্টের দক্ষিণ ইউনিট থেকে ১৮টি কামান ভারী ট্রাক দিয়ে টেনে নেওয়া হয় বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। রাত ১০টায় বেরিয়ে পড়ে বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলো। গন্তব্য এয়ারপোর্ট। রাত ১১টার পর মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর বাশা, মেজর রাশেদ আরও অনেকে জড়ো হয় সেখানে। ঘাতকদের চূড়ান্ত বৈঠকের পর আক্রমণের প্রধান টার্গেট ঠিক করা হয় বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। বাইরে থেকে রক্ষী বাহিনীকে এবং ভেতর থেকে সেনাবাহিনীকে প্রতিরোধের দায়িত্ব দেয়া হয় মেজর নূর ও মেজর হুদাকে। সে অনুযায়ী ধানমন্ডি ২৭ নম্বর রোড, সোবহানবাগ মসজিদ ও ৩২ নম্বরের ব্রিজ ব্লক করে দেয়া হয়। ভারী মেশিন গান নিয়ে মেজর ডালিমকে সেরনিয়াবাদের বাসা, মেজর রিসালদার মুসলিম উদ্দিনকে শেখ মনি, মেজর শাহরিয়ারকে বাংলাদেশ বেতার কেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট এবং তৎকালীন বিডিআরের আক্রমণ প্রতিহতের দায়িত্ব দেয়া হয়। আর মেজর ফারুক ট্যাঙ্ক নিয়ে অবস্থান নেয় শেরেবাংলা নগরে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের সামনে। ৩২ নম্বরে লেকপারে কামানসহ অন্য সদস্যদের নিয়ে অবস্থান নেয় মেজর মহিউদ্দিন। এরপর শুরু ১৫ই আগস্টের মর্মান্তিক হত্যাযজ্ঞ। নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় জাতির জনককে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ৫ জন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণভাবে কার্যকর না করতে পারব, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা এবং আনার প্রচেষ্টা চলবে এবং যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টা পরিসমাপ্তি ঘটবে। বঙ্গবন্ধুর নিরাপত্তায় ছিল সামরিক বেসামরিক মিলে ১৯টি সংস্থা, আর বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান মন্ত্রী হওয়ার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। 20 মার্চ আমাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা চলন আমি আসছি, এর 15-20 দিন পরেই আমার মামা শ্বশুর কর্নেল মাহফুজ উনি আসলো জেলখানায় আমার লোক দেখা করতো।
তখন আমারে উনি বলল যে তুমি কাজ করো, জিয়াউর রহমান সাহেব আমারে বলছে তোমারে বলার জন্য, তুমি যদি ওনার পার্টিতে জয়েন করো ওনার সঙ্গে, তাহলে ওনাকে ক্যাবিনেট মিনিস্টার বানাবে। সেইটাও বলে দিচ্ছে জিয়াউর রহমান, যদি তুমি রাজি না হও তাহলে তোমাকে 25 বছর জেলে থাকতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, কপালে যদি আসে তাই হবে, 25 বছর থাকতে হয় থাকবো। বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে তার রক্তের সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন 3,625 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,891টি। নতুন করে 2,644 জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 20.51%, যা শনাক্তের গড় হার 20.46-এর চেয়ে বেশি। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 2,74,525 জন। এখন পর্যন্ত মোট 13,41,648টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,012 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,57,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার 57.42%। করোনা কেড়ে নিলেও বরেণ্য চিত্রশিল্পী মর্তুজা বশিরকেও। রাজধানীর একটি হাসপাতালে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৮ বছর বয়সী এই শিল্পী। বাদজোহর চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রাজধানীর বনানী কবরস্থানে। চিত্রশিল্পের পাশাপাশি তিনি সাহিত্য ও চলচ্চিত্র রেখেছেন সৃজনশীলতার স্বাক্ষর করেছেন গবেষণাও। 2019 সালে স্বাধীনতা পদক, 1980-তে 21 পদক ও 75-এ শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন ভাষা সৈনিক মর্তুজা বশির। বাংলাদেশের শিল্পকলায় অন্যতম ও অপরিহার্য একটি নাম মর্তুজা বশির। 47-এর দেশভাগের পর এই অঞ্চলের শিল্পকলায় নতুন মাত্রা তৈরির রূপকারদের অন্যতম তিনি। জ্ঞানতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মর্তুজা বশিরের জন্ম 1932 সালে 17 আগস্ট। শিক্ষাজীবন শুরু ঢাকার নবকুমার ইনস্টিটিউটে। শিল্পকলা নিয়ে পড়াশোনা ঢাকা গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্ট, এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কলকাতার আশুতোষ মিউজিয়াম ও ইতালির ফ্লোরেন্স একাডেমিতে। চিত্রকলা, মোজাইক ও ছাপচিত্র নিয়ে বিশেষ অধ্যয়ন করেন প্যারিসে। দেশের অন্যতম বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ এই শিল্পীর চিত্রকর্মগুলোর মধ্যে দেয়াল পর্ব, শহীদ শিরোনাম, রক্তাক্ত 21-এ বিশেষভাবে উল্লেখযোগ্য। রক্তাক্ত 21-এ ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি। মডার্ন হতে হলে বিমূর্ত ছবি আঁকতে হবে, কিন্তু বিমূর্ত আমি তো মনে প্রাণে মেনে নিতে পারছি না। তখন আমি ঠিক করলাম যে এমন কিছু আমাকে করতে হবে যেখানে আমার কমিটমেন্ট, সোশ্যাল কমিটমেন্টটাও থাকবে, আবার অ্যাপারেন্ট লুকটাও একটা অ্যাবস্ট্রাকশন থাকবে। শিল্পীর মন্দির টেরাকোটা শিল্প নিয়ে গবেষণা অঞ্চলের টেরাকোটা শিল্পের দিকে বিশ্বের শিল্পবোদ্ধাদের দৃষ্টি কাড়ে। মুদ্রা ও শিলালিপি নিয়েও ছিল তার ব্যাপক গবেষণা। উর্দু চলচ্চিত্র কারওয়া, ক্যাসে কাহু, হুমায়ুন কবিরের নদী ও নারী চলচ্চিত্রে তিনি যথাক্রমে চিত্রনাট্যকার, সহকারী পরিচালক ও শিল্প নির্দেশক। শিল্পকলা নিয়ে লেখালেখির পাশাপাশি তিনি একাধারে কবি ও ঔপন্যাসিক। 1955 সালে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ড্রয়িং শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা মর্তুজা বশির 73-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে যোগদান করেন। অধ্যাপক হিসেবে অবসর নেন 1998 সালে। মর্তুজা বশির চলে যাওয়াতে, তার মৃত্যুতে দেশ ও জাতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। 2 মেয়ে, 1 ছেলে ও শিল্পক্ষেত্রে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মর্তুজা বশির। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিদেশ থেকে ভ্যাকসিন আনার আগেই দেশ করোনামুক্ত হবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের। বলেন, এরই মধ্যে দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমে গেছে, সেই সাথে বেড়েছে সুস্থতা। শনিবার জাতীয় শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী এসব মন্তব্য করেন। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ মহাখালী BCPS মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্য বিভাগ নিয়ে মানুষের সমালোচনা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, কাজ করা আর সমালোচনা এক নয়, সরকার কাজে বিশ্বাসী। করোনায় মৃত্যুর হার দেশের জনসংখ্যার তুলনায় অনেক কম বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হয়েছে। আমরা সেই ভ্যাকসিন আনার চেষ্টায় আছি। ইতিমধ্যেই বাংলাদেশের যে কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে। এটা একটা বিরাট অর্জন।
ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে, আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেছেন, ভিন্ন মতলব ও স্বার্থে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের অনুমোদন না দিয়ে সরকার দেশবাসীকে বঞ্চিত করেছে। সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, করোনা নিয়ে সরকার প্রতিটি ক্ষেত্রে ভুল করেছে। ভ্যাকসিনের জন্য বহির্বিশ্বের সাথে যে ধরনের যোগাযোগ করা দরকার ছিল তা করতে পারেনি। বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টার করে গণস্বাস্থ্য। সেন্টারের উদ্বোধন করেন প্রখ্যাত হেমাটো অনকোলজিস্ট অধ্যাপক এম এ খান। বাংলাদেশ হলো নীতিমালার দেশ, কোনো কাজকর্ম কেউ করে না, খালি অন্যের পিছনে আঙ্গুল দিয়ে বেড়ায়। এই সরকার যেমন কি প্রত্যেকটা পদক্ষেপে ভুল করছে। পৃথিবীর প্রথম অ্যান্টিবডি আমরা উদ্ভাবন করি, কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতা, কেবল সিদ্ধান্ত না, অন্য মতলবও ছিল, অন্য স্বার্থের কারণে তারা আমাদের এটাকে অনুমোদন না করায় আজকে জনগণ তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ আমাদের পরে এসে আমেরিকা থেকে শুরু করে বেশ কয়েকটা দেশ করে ফেলেছে। এটাই হলো এই জাতির দুর্ভাগ্য। টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় র্যাবের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার দুপুর 2:15টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্ট ও আশপাশের এলাকা ঘুরে দেখেন মামলার তদন্তকারী কর্মকর্তা। র্যাবের 15 কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি খায়রুল ইসলাম ও তার দল। প্রায় 1 ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করেন তারা। সেখানে স্থানীয়দের সাথে কথা বলেন। গত 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের 5 দিন পর সিনহার বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস, টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী সহ 9 পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। এদিকে 3 কিশোর নিহতের ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ সহ 5 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের মধ্যে তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ সহ তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর শাহনুর আলমকে 5 দিনের এবং সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। শনিবার বিকেলে তাদের আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। শুক্রবার রাতে নিহত পারভেজ হাসানের বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানার একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত কর্মকর্তাদের অভিযুক্ত করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতর থেকে 3 কিশোরের লাশ উদ্ধার করা হয়। 2 গ্রুপের সংঘর্ষে তারা নিহত হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। পাঁচজনকে আমরা পেয়েছি যে তাদেরকে এই দায়ভার নিতে হবে। এই পরে কিশোরদের মধ্য থেকে আরও 7 থেকে 8 জনের নাম আমরা পেয়েছি। এই কিশোর অপরাধীরা কিন্তু আপনারা জানেন যে সকলেই মানে হত্যাকাণ্ডের মতো বা ধর্ষণের মতো অপরাধী। তারা দীর্ঘদিন এখানে আছেন সংশোধিত হওয়ার জন্য। তো দীর্ঘদিন থাকার ফলে এদের একটি গ্রুপ আবার কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। এই অনুগত যে গ্রুপটি, তাদের মাধ্যমেই কিন্তু আপনার অন্য কিশোরদের উপরে, যে 13 জন আইডেন্টিফাইড কিশোরদের উপরে এই অত্যাচার চালানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সিন্ডিকেট আর প্রতারক চক্রের ধ্বংস হয়েছে স্বাস্থ্য খাত। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, করোনায় মৃত্যুবরণকারী নেতাকর্মী ও দেশবাসীর মাগফিরাত এবং বানভাসীদের দুর্দশা লাঘবে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মানুষ আজ কথা বলতেও ভয় পায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই দুঃসময় থেকে বাঁচতে দরকার গণতন্ত্র পুনরুদ্ধার। বেগম জিয়া কোনো সংকটেই দেশের মানুষকে ছেড়ে যাননি বলেও মন্তব্য করেন রিজভী। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা পলাশ শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি ও সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ ফিরোজ মাহমুদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদুল আজহার ছুটির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে
49টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গত 10 আগস্ট গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে 2018 সালে বিশ্ববিদ্যালয়ের 47টি এবং 2017 সালে 50টি কম্পিউটার চুরি যায়। গত বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালীর জিসান ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালিয়ে 34টি কম্পিউটার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হোটেল মালিক দুলাল মিয়া ও সাহায্যকারী হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। তারা জানায় হোটেল ব্যবসায়ী যুবলীগ নেতা পলাশ শরীফের কাছ থেকে তারা এই কম্পিউটারগুলো কিনেছে। পলাশ শরীফ এখনও পলাতক। দেশের অন্যান্য অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও কমেনি বানভাসীদের কষ্ট। খাবার, পশুখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সহ নানা রকম সমস্যায় তার উপর দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বন্যার পানি নামার সাথে সাথে কোথাও কোথাও তীব্র হচ্ছে নদী ভাঙনও। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কোনোভাবেই পিছু ছাড়ছে না চরাঞ্চলের মানুষের। বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চলগুলোতে কাজের পরিবেশ সৃষ্টি না হওয়ায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন পার করছেন অনেকেই। অর্থের অভাবে মেরামত করতে পারছেন না ক্ষতিগ্রস্ত ঘরবাড়িও। বন্যা কবলিত এলাকার আমন চারা নষ্ট হয়ে যাওয়ায় জমিতে রোপা আমন লাগাতে পারছেন না নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বেশিরভাগ কৃষক। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই দেখা দিয়েছে নদ নদীর ভাঙনও। গাজীপুরে নদ নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। সেখানে বন্যার পানি কমতে থাকলেও বাড়ছে পানিবাহিত নানা রোগ। খাবার ও কাজের অভাবে মানবতর জীবনযাপন করছেন দুর্গতরা। এদিকে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার প্রধান 3টি নদীর পানি নতুন করে বাড়ায় তৃতীয় দফায় বন্যা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন জেলাবাসী। দ্বিতীয় দফায় বন্যার পানি উঁচু এলাকা থেকে নেমে গেলেও নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে দুর্গত এলাকার মানুষ ভুগছে পানিবাহিত বিভিন্ন রোগে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের স্বাধীনতা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে চীন ও পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, করোনা ভাইরাসের 3টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পরীক্ষা করছে ভারত। শনিবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক লাল কেল্লা থেকে দেয়া ভাষণে নাম উল্লেখ না করে চীন ও পাকিস্তানকে সতর্ক করে দেন মোদী। বলেন, ভারতের সার্বভৌমত্বকে কেউ চ্যালেঞ্জ জানালে উচিত জবাব দেওয়া হবে। ভারতীয় সেনারা কতটা সাহসী লাদাখেই সে প্রমাণ মিলেছে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। বলেন, বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়া জম্মু ও কাশ্মীরে শিগগিরই ভোট হবে। তাদের নিজস্ব মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা থাকবে। এদিকে ভারতে এখন করোনা ভাইরাসের 3টি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে বলে জানান নরেন্দ্র মোদী। এসব পরীক্ষা সফল হলে এবং বিজ্ঞানীদের কাছ থেকে অনুমোদন পেলে শুরু হবে দ্রুত উৎপাদন। করোনা ভাইরাসের কারণে এবারের স্বাধীনতা দিবসটি অন্যান্য বারের তুলনায় ভিন্ন। খুব কম সংখ্যক অতিথি নিয়ে উদযাপন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। বিশ্বে করোনায় মৃত্যু 7,64,000 ছাড়িয়েছে। মোট শনাক্ত 2,13,00,000-এর উপরে। এদিকে রাশিয়া ও যুক্তরাজ্য থেকে করোনা ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনাম। করোনা ভাইরাসের মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মারা গেছে আরও 1,120 জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে 1,71,000 ছাড়ালো। মোট আক্রান্ত 54,78,000-এরও বেশি। ব্রাজিলে আরও 1,007 জন সহ মৃতের সংখ্যা 1,06,000 ছাড়িয়েছে। আক্রান্ত 32,76,000-এরও বেশি। ভারতে শুক্রবার মারা গেছে আরও 990 জন মানুষ। এ নিয়ে মোট মৃত্যু 49,000 ছাড়িয়েছে। এদিকে সদ্য রাশিয়ার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন কেনার প্রক্রিয়া শুরু করেছে ভিয়েতনাম। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করলেও কতগুলো ডোজ কেনা হচ্ছে তা স্পষ্ট করেননি। ভিয়েতনামের তৈরি করা করোনা ভ্যাকসিন 2021 সালের শেষে উৎপাদনে যাবার সম্ভাবনা রয়েছে। আর করোনা ভ্যাকসিনের 30 কোটি ডোজ কিনতে যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সাথে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রয়োজনে আরও 10 কোটি ডোজ কেনার সুযোগও রাখা হয়েছে ওই চুক্তিতে। এবার ক্লেমন খেলার সংবাদ। ফিট থাকলে শ্রীলঙ্কা সফরেই দলে ফিরবেন অলরাউন্ডার সাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিবিতে দেওয়া মাহফিলে এ কথা জানান তিনি। তার মতে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে বা ভ্যাকসিন পাওয়া না গেলে ঘরোয়া লীগ আয়োজনের সাহস দেখানো উচিত হবে না। করোনার কারণে দীর্ঘ 5 মাস বিসিবিতে পা রাখেননি বোর্ড সভাপতি। 15 আগস্ট জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে ক্রিকেট বোর্ড। সেই উপলক্ষে বিসিবিতে বোর্ড প্রধান
অক্টোবরে শ্রীলঙ্কার সফর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে টাইগাররা। সাকিব আল হাসানের 1 বছরের নিষেধাজ্ঞাও শেষ হয়ে যাচ্ছে 29 অক্টোবর। তাই লঙ্কা সফরে সাকিবকে পাওয়ার আশা বিসিবি সভাপতির। আশা করছি ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সাথে শ্রীলঙ্কায় এসে জয়েন করতে পারবে। আন্তর্জাতিক অঙ্গনে ফিরলেও ঘরোয়া লিগ শুরুর যৌক্তিকতা দেখছেন না পাপন। করোনার বিষয় মাথায় রেখে জাতীয় দলের ক্যাম্পও করাতে চান লঙ্কায়। সাহস দেখাতে গিয়ে এখানে এই বিপদ ডেকে আনা, এটা কোনো লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নাই। সো আইদার দ্য করোনা পরিস্থিতি ইমপ্রুভ করতে হবে অথবা ভ্যাকসিন আসতে হবে, দুইটার একটা। সেই জন্য আমরা অপেক্ষা করছি যত প্র্যাকটিস সম্ভব এটাকে শিফট করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া। ওদের ওখানকার পরিস্থিতিটা মাচ সেফার আমাদের চেয়ে এই মুহূর্তে। কোভিড-19-এর কারণে বেশ কিছু সিরিজ বাতিল হয়েছে বাংলাদেশের, সেগুলো পুনরায় আয়োজনের প্রস্তুতি নিয়েছে বোর্ড। আমরা সবগুলোই মোটামুটি আবার রিশিডিউল করার মতো, কবে খেলবো না খেলবো এটা মোটামুটি প্রস্তুতি আমরা সবকিছু ঠিক করে ফেলেছি। কাজে ওই খেলাগুলো বাদ যাবে না এক্সেপ্ট ওয়ান। অস্ট্রেলিয়ারটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। এবছর বিপিএল আয়োজন অনেকটাই অনিশ্চিত বলে জানান নাজমুল হাসান পাপন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, বিআরবিকে বল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শোকাবহ 15ই আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে, জানালেন কাদের। করোনায় আরও 34 জনের মৃত্যু, মোট শনাক্ত 2,74,525 জন। কেড়ে নিল বরেণ্য চিত্রশিল্পী মুর্তুজা বশিরকেও। এমনিতেই দেশ থেকে করোনা চলে যাবে, ভ্যাকসিন প্রয়োজন নাও হতে পারে বললেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি ক্ষেত্রে ভুল করেছে সরকার, অভিযোগ ডাক্তার জাফরুল্লাহ। টেকনাফে সিনহা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন। 3 কিশোর নিহতের ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 5 কর্মকর্তা রিমান্ডে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।